আসসালামু আলাইকুম। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2024 সালে রিলিজ হওয়া ইন্দোনেশিয়ান হরর মুভিটির নাম রেসপাতি। এই ছেলেটা প্রতিদিন ঘুমানোর পর স্বপ্নে একটি ভয়ঙ্কর শয়তানি অবয়বকে দেখতে পায়, যেটা প্রতিনিয়ত কারো না কারো প্রাণ কেড়ে নেয়। সে ভাবত এটা হয়তো নিছক কোনো সাধারণ স্বপ্ন, কিন্তু সে ভয় পেয়ে যায় যখন সে জানতে পারে যে লোকগুলোকে সেই শয়তান তার স্বপ্নে মেরে ফেলেছে তারা বাস্তবেও কোনো না কোনোভাবে মারা যায়। স্বপ্ন এক রহস্যময় জগৎ যা মানুষের মনে কৌতূহল জাগিয়েছে যুগের পর যুগ ধরে। হাজার হাজার বছর ইতিহাস জুড়ে মানুষ বিশ্বাস করে এসেছে এই অদ্ভুত জগতের ভেতরে লুকিয়ে আছে এমন কিছু যা মানুষের উপলব্ধির বাহিরে। বাস্তব আর অবচেতনার মাঝে তুলতে থাকা এই জগৎ বারবার মন্ত্রমুগ্ধ এবং ভয় পেতে বাধ্য করেছে মানব জাতিকে। রেখে গিয়েছে অজানা অনেক প্রশ্ন এবং অমীমাংসিত রহস্য। ঠিক তেমনই এক স্বপ্নের অমীমাংসিত রহস্য নিয়ে হাজির হয়েছে আজকে আপনাদের মাঝে, যেটা জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। তাহলে চলুন ঘুরে আসা যাক ইন্দোনেশিয়ার এক রহস্যময় গ্রামের গল্প থেকে। তো মুভির শুরুতেই আমরা একটা বাড়ির মধ্যে একজন ছেলেকে দেখতে পাই যার নাম রাসপাতি। সে ঘুমোচ্ছিল। বাইরে প্রচন্ড ঝড় হচ্ছিল। ঘড়ির কাঁটায় তখন ঠিক 12টা। তখনই পাশের রুম থেকে তার মা বলে ওঠে, তুমি ঘরের খেয়াল রেখো, আমাকে তোমার বাবা ডাকছে, আমাকে যেতে হবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। রাসপাতির ঘুম ভেঙে গেলে সে দেখতে পায় তার ঘরের দরজাটা খোলা। সে তখন ড্রয়িং রুমের দিকে যায়। সেখানে তার পিছন দিয়ে কেউ একজন যায়, কিন্তু সে পিছনে চাইতেও কাউকে দেখতে পায় না। হঠাৎ করেই খুব জোরে জানালাটা সেখানে খুলে যায়। এতে সে কিছুটা ভয় পেলেও গিয়ে জানালাটা বন্ধ করে। তো সেখানে তার মায়ের কণ্ঠে আওয়াজ শুনতে পাচ্ছিল সে। আর তার পিছনে আমরা দেখতে পাচ্ছিলাম ঘরের জিনিসপত্রগুলো সব উলটপালট হয়ে যাচ্ছিল। আর জানালার অপর পাশে কোনো অভয়বকেও আমরা দেখতে পাচ্ছিলাম, যেটা তখনই হাঁটতে হাঁটতে রাসপাতিকে ধরতে যাচ্ছিল। তখনই সে পিছনে ফিরে তাকায়, কিন্তু সেখানে কিছুই ছিল না। সে ভয়ে যখন তার চোখ বন্ধ করে ফেলে, ঠিক তখনই সেটা আবারও তাকে ধরে ফেলে, যে কারণে সে সেখান থেকে দৌড়ে তার রুমের দিকে যায়। কিন্তু রুমে ঢোকার আগেই সেই দরজাটা বন্ধ হয়ে যায়। সেই দরজাটা খুলতে সে অনেক চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই সেটা খুলছিল না। তখন সেই ভয়ঙ্কর অবয়বটা তার দিকে এগিয়ে আসছিল। সেটা যখন তাকে ধরেই ফেলবে, ঠিক তখনই দরজাটা খুলে যায় আর সে রুমের ভেতরে ঢুকতে সক্ষম হয়। কিন্তু দরজার অপর পাশ থেকে ভয়ঙ্কর সেই অবয়বটা বলতে থাকে, রাসপাতি, আমি তোমার মা, দরজাটা খোলো। তখনই যেন ঘরের ভেতরে থাকা আলমারিটা নড়ে যায় আর খুলে যায় সেটা, যেখান থেকে বের হয়ে আসে আরো একটি ভয়ঙ্কর অবয়ব, যেটা তার দিকে এগিয়ে আসছিল। সেটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায় আর দরজা খোলার চেষ্টা করে। কিন্তু দরজা খুলে বাইরে যেতেই সে অবাক হয়ে যায়, কারণ দরজার বাইরে ছিল একটা রাস্তা, যেখানে একটা গাড়ি রাখা ছিল। সেই গাড়ির সামনে গিয়ে সে দেখতে পায় সেখানে তার মা বাবার লাশ রাখা ছিল। তখনই পেছন থেকে তার মতো দেখতে হুবহু একটা রাসপাতি তার গলা চেপে ধরে আর বলে, তুমি তাদের সাথে কেন মরনি? ঠিক তখনই রাসপাতির ঘুম ভেঙে যায় আর আমরা বুঝতে পারি এটা কোনো দুঃস্বপ্ন ছিল। এটা স্বপ্ন হলেও কিছুটা সত্য। রাসপাতির বাবা মা আর বেঁচে নেই, আর একটা অ্যাক্সিডেন্টেই তারা মারা গিয়েছিল। আর তার বাবা মা মারা যাওয়ার কারণ হিসেবে সে নিজেকেই দোষারোপ করে। সে মনে করে সেদিন যদি তার বাবা মার সাথে সে থাকতো তাহলে হয়তো তাদেরকে বাঁচাতে পারত, যা এখন তাকে এক দুঃস্বপ্ন হয়ে তাড়িয়ে বেড়ায়। তো এরপর আমরা দেখতে পাই রাসপাতি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়। নিচে আসার পর সে দেখতে পায় তার দাদা টিভিতে নিউজ দেখছে। দুই জায়গায় একইভাবে দুইজন মানুষ মারা গিয়েছে। তারা ঘুমোতে গিয়েছিল ভালোভাবেই, কিন্তু সকালে আর উঠতে পারেনি। এটা নিয়ে ভাবার কারণ হচ্ছে দুজনের গলাতেই রয়েছে কাটার চিহ্ন। রাসপাতি স্কুলে যাওয়ার জন্য একটা বাসে ওঠে। তখন সেখানে কেন যেন তার বেশ অস্থির ফিল হতে থাকে। তখনই আমরা দেখতে পারি তার সামনে তার বাবা মার ভয়ঙ্কর আত্মা হাজির হয়েছে আর তার কাছে সাহায্য চাইছে। সে এতে প্রচন্ড ভয় পেয়ে যায় আর তখনই তার ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় সে ক্লাসের ভেতরে রয়েছে, অর্থাৎ এটাও একটা স্বপ্ন ছিল। তো এরপর আমরা তার বন্ধুকে দেখতে পাই যার নাম টেটা। সে রাসপাতিকে মোবাইলে নিউজ দেখাচ্ছিল
যেখানে অনেকগুলো মানুষ মারা গিয়েছে একইভাবে। রাতে তারা স্বাভাবিকভাবেই ছিল এবং সকালে তাদের গলা কাটা অবস্থায় পাওয়া গিয়েছে। আর সে সেখান থেকে একটা ভয়ানক তথ্য জানতে পেরেছে। যারা এভাবে মারা গিয়েছে তারা সবাই স্বপ্নের মধ্যে তাদের মারা যাওয়া আত্মীয় স্বজনকে দেখতে পেত। এটা শুনে হালকা ভয় পেয়ে যায় রাজপাতি, কারণ সেও তো তার মৃত বাবা মাকে দেখতে পায়। ঠিক তখনই ক্লাস টিচার এসে পড়ে আর সেখানে একজন নতুন স্টুডেন্টকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়, যার নাম হলো বোলেন। সে জাকার্তা গ্রাম থেকে এসেছে। তো পরিচয় হওয়ার পর সে যখন তার সিটে গিয়ে বসবে তখন আজবভাবে সে তাকাচ্ছিল রাজপাতির দিকে, কিন্তু এটা তো হওয়ার কথা না। তারা তো দুজন দুজনকে কখনোই আগে দেখেনি। টেটা রাজপাতিকে বলে, তোমাকে এভাবে দেখছে কেন সে? তোমরা কি পূর্ব পরিচিত? রাজপাতি বলে, না। তো স্কুলে ফ্রি টাইমে যখন সবাই খেলাধুলা করছিল তখন সেখানে টেটা রাজপাতিকে বলে, আমি সেই বোলেন নামের মেয়েটির বিষয়ে খবর নিয়েছি। সেই স্কুলে ট্রান্সফার হয়ে এসেছে। তাকে আগের স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল, কারণ তার উপর নাকি কোনো ভয়ানক শক্তি ভর করত। টেটা এটাও বলে যে, তুমি একটা জিনিস লক্ষ্য করেছো, এখানে বোলেন আসার পর থেকে তার সাথে কেউ কথা বলেনি, এমনকি কারো সাথে সেও মিশে না। তার ভেতরে অনেক সমস্যা রয়েছে। এরপর আমরা রাজপাতিকে হসপিটালে ডক্টরের কাছে দেখতে পাই, যেখানে সেই ডক্টর তাকে ভালো ঘুম হওয়ার জন্য ওষুধ দিচ্ছিল। সে কয়েকদিন যাবৎ এত ভয়ানক ভয়ানক স্বপ্ন দেখছিল যে সে ঠিকঠাকভাবে ঘুমোতেই পারছিল না। সেই ডক্টর তাকে বলছিল, যদিও তোমার সমস্যার সমাধান আমার লিখে দেওয়া ওষুধগুলো নয়, তোমার ভালো কোনো মনোরোগ বিশেষজ্ঞ কাউকে দেখাতে হবে। রাজপাতি তখন বলছিল তার কোনো প্রয়োজন নেই, আপনি ঔষধের ডোজ বাড়িয়ে দিন, তাহলেই হবে। তো সে বাসায় আসার পর তার দাদা তাকে বলছিল, ডক্টরের কথাই মেনে নেওয়া উচিত ছিল, তোমার ভালো কোনো মনোরোগ চিকিৎসকের কাছে তোমার সমস্যাটা বলা উচিত। তখন রাজপাতি বেশ রেগে যায় আর বলে, আমি কি ডক্টরকে গিয়ে এটা বলবো যে আমার বাবা মার মৃত্যুর জন্য আমি নিজেই দায়ী, আর তারা আমার স্বপ্নে প্রতিদিন আসে। তখনই সেখানে আব্দুল আসে। তার দাদা রাজপাতির সাথে আব্দুলের পরিচয় করিয়ে দেয়। তার দাদা বলে, আব্দুল তার গ্রাম থেকে এসেছে, তাদের বাড়িতে কাজ করবে, মানে তাদের বাড়ির কাজের লোক হিসেবে নিয়োগ হয়েছে। রাজপাতি তখন রুমের দিকে চলে যাচ্ছিল, তখন তার দাদা তাকে আটকিয়ে ড্রয়ার থেকে একটা তেলের বোতল বের করে দেয় আর বলে, যদি ডক্টরের ওই ওষুধগুলো কাজ না দেয় তাহলে এই তেলটা ব্যবহার করতে, এটা ভালো কাজে দেয়। তো পরের দিন যখন স্কুল মাঠে সবাই একত্রিতভাবে দাঁড়িয়েছিল, ঠিক তখনই আবার রাজপাতির অস্বস্তি বোধ হতে শুরু করে। তার মৃত বাবা মার আত্মা তার সামনে এসে পড়ে, যা দেখে খুবই ভয় পাচ্ছিল রাজপাতি। ঠিক তখনই পাশে থাকা একটা কারো হাত যেন তার হাতে এসে ধরে। সেটা আর কেউ নয়, বরং সেটা ছিল বোলেন। বোলেন তাকে বড় বড় করে নিঃশ্বাস নিতে বলে আর শান্ত থাকতে বলে। ঠিক তখনই সে খেয়াল করে তার সামনে থেকে তার বাবা মার বিভৎস অবয়বগুলো চলে গিয়েছে, আর তার পাশে বোলেনও নেই। বোলেন তো লাইনের অনেকটা পিছনে ছিল, তাহলে সে তার কাছে এসেছিল কিভাবে? আসলে ভয়ঙ্কর সব স্বপ্নের জন্য রাজপাতি ঠিকঠাক ঘুমোতে পারত না, যে কারণে যখনই তার ঘুম আসতো যেখানে সেখানে সে ভ্রূণে চলে যেত। কিন্তু এখানে সে এটা ভাবছিল যে তার স্বপ্নের ভেতরে বোলেন কিভাবে এলো, এটা কিভাবে সম্ভব। তো যাই হোক, স্কুল থেকে বাসে করে ফেরার সময় রাজপাতির কাঁধে মাথা রেখে একটা লোক ঘুমিয়ে পড়ে। এখন সেই লোককে উঠাতে যখন তার মাথাতে সে হাত রাখে তখনই সে সেই লোকের স্বপ্নের ভেতরে চলে যায়, যেখানে সে দেখতে পায় বাসের সমস্ত লোক ঘুমিয়ে রয়েছে, ঘুটঘুটে অন্ধকার। তার সামনে একটা হসপিটাল রুম ছিল, যেখানে একটা কাপল বসে কান্নাকাটি করছিল আর তাদের বাচ্চা বেডে শুয়েছিল। রাজপাতি যখন তাদের সামনে যায় তখন সে দেখতে পায় একটু আগে তার কাঁধে যে ব্যক্তি মাথা রেখে ঘুমিয়েছিল সেই ব্যক্তিটি সেখানে রয়েছে। তখনই এক ঝটকায় তার হুঁশ ফিরে আসে, মানে সে বাস্তবে ফিরে আসে। এখন তার সাথে কেন এমন হচ্ছে আর এটার কারণ কি তা তো আমরা ধীরে ধীরে বুঝতে পারবো। তো সে বাড়িতে যাওয়ার পর ঘুমানোর আগে তার দাদার দেওয়া সেই তেলটা মাথায় লাগিয়ে ঘুমানোর চেষ্টা করে। ঘড়ির কাঁটাতে রাত আবারও 12টা। তার চোখ খোলার পর সে অবাক হয়ে যায়, কারণ সে ঘরের ভেতরেই ছিল না, সে চলে গিয়েছিল এক অন্য জগতে। তার বিছানা সহ সেটা ছিল অনেক কালো অন্ধকার জঙ্গলে ঘেরা একটা জায়গা। সে বুঝতেই পারছিল না তার সাথে কি হচ্ছে। তার সামনেই ছিল একটা বড় গাছ,
গাছের শিকড়ের মধ্যে ছিল একটা ভয়ঙ্কর মানুষ, যেটা সেখানে আটকে ছিল। সেটা তাকে দেখতেই ভয়ঙ্কর আচরণ করতে শুরু করে। এটা দেখে ভয় পেয়ে সেখানেই পড়ে যায় রাজপাতি। তখন যেন কেউ তার হাতটা ধরে ফেলে আর বলে, তোমার এখানে আসা একদমই উচিত হয়নি। সেটা ছিল একজন বৃদ্ধ মহিলা। ঠিক তখনই সেখানে একটা বড় গুহার মতো দেখা যায়, যেটার ভিতর থেকে সাদা আলো বের হতে শুরু করে। ভেতরে ছিল একটা রহস্যময় নারী, যে আজবভাবে গান গাইছিল। সে গানের ছন্দে সেই গাছের মধ্যে আটকে থাকা ভয়ঙ্কর লোকটি নিজেকে ছাড়িয়ে ফেলে আর সেই গুহার দিকে যেতে থাকে। রাজপাতি তখন আরো বেশি অবাক হয়ে যায় যখন সেই লোকটাকে সে চিনতে পারে। আসলে এই লোকটাই ছিল সেই লোক, যে লোকটার স্বপ্নে চলে গিয়েছিল রাজপাতি। এখানে তখন আরো একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। সেই মহিলাটি তাকে বলছিল, তুমি দ্রুত এখান থেকে চলে যাও। এটা বলেই সে মহিলাটি নিজেই নিজের গলাতে একটা বড় রড ঢুকিয়ে দেয় আর নিজেকে শেষ করে দেয়। আর সেই লোকটা যখন সে গুহার সামনে যায়, তখন কোনো এক ভয়ঙ্কর হাত তাকে ভেতরে টেনে নেয়। রাজপাতি ভয়ে দৌড়াতে থাকে। সে কিভাবে এখান থেকে বের হবে সেটা বুঝতেই পারছিল না। কিন্তু তখনই সে একটা ভাঙা গাছের গুড়ির উপরে পড়ে যায়, যেটা তার ভেতরে ঢুকে যায়। তখনই সে জেগে ওঠে। এর মানে এটাও একটা ভয়ঙ্কর স্বপ্ন ছিল। তো সকালে যখন সে তার ঘর থেকে নিচে নেমে আসে, তখন সে দেখতে পায় তার দাদা টিভিতে নিউজ দেখছিল। সেখানে বলা হচ্ছিল, একটা লোক রাতে ঘুমিয়ে গিয়েছিল ঠিকঠাক ভাবেই, কিন্তু তার স্ত্রী সকালে উঠে দেখে তার হাজব্যান্ডের গলা কাটা। কেউ একজন তার গলা কেটে তাকে হত্যা করেছে। সেখানে পুলিশ অফিসার বলছিল, এটা 3 নম্বর কেস হলো যাদের একই রকম ভাবে এমন রহস্যজনক মৃত্যু হয়েছে। যখনই টিভিতে সে ভিকটিমের ছবিটি দেখানো হয়, তখনই রাজপাতি চমকে যায়, কারণ সেই লোককেই দেখেছিল তার স্বপ্নে, যাকে একটা রহস্যময় গোয়ার ভেতরে টেনে নেওয়া হয়েছিল। তার স্কুলের বন্ধু টেটাকে সে এইসব কিছু খুলে বলে। সে বলে, কাল যখন আমি স্কুলে আসছিলাম, তখন একটা লোক আমার কাঁধে মাথা রেখেছিল। সে ঘুমোচ্ছিল আর আমি কিভাবে যেন তার স্বপ্নের ভেতরে ঢুকে গিয়েছিলাম। আমি বুঝতে পেরেছিলাম সে লোকটার বাচ্চা মারা গিয়েছিল। আর কালকে রাতে আমি ঘুমানোর পর স্বপ্নে দেখেছিলাম সেই লোকটাকে কোনো একটা অবয়ব তার সাথে নিয়ে গিয়েছে। আর আজ আমি দেখছি সেই স্বপ্নের লোকটা পৃথিবীতেই নেই। এটা বলছিল, আমি তাহলে কি করতে পারি? এটা তো কোইন্সিডেন্সও হতে পারে। রাজপাতি বলে, এমনটা না, কারণ আমি এসব দেখছি অনেকদিন আগে থেকে। এটার সাথে অবশ্যই কোনো সুপার ন্যাচারাল শক্তি রয়েছে। রাজপাতি টেটাকে বলে, আমাকে তোমার যেভাবেই হোক সহযোগিতা করতে হবে। আমি এটার রহস্য উন্মোচন করতে চাই। তারা দুইজন বন্ধু তখন স্কুল ফাঁকি দিয়ে সে বাড়িতে চলে যায়, যে বাড়িতে সেই লোকটি মারা গিয়েছে। সেখানে যাওয়ার পর সেই মহিলাটিকে রাজপাতি দেখতে পায়, যাকে সে সেই লোকের স্বপ্নের মধ্যে দেখেছিল। অর্থাৎ এটা হলো সেই লোকটির ওয়াইফ। তার হাজব্যান্ডের আচমকা মৃত্যুতে মহিলাটি কান্নায় ভেঙে পড়েছিল আর বলছিল তার হাজব্যান্ড এমনিতেই মারা যায়নি, তাকে শয়তান মেরে ফেলেছে। টেটা সেখানে একটা লোককে জিজ্ঞাসা করছিল সে কেন এমন বলছে। সেই লোকটি তখন বলছিল, হয়তো মহিলাটি ঠিক কথাই বলছে, কারণ মহিলাটি তার হাজব্যান্ডকে মৃত অবস্থায় পেয়েছিল সকালে, আর মৃত্যুটাও খুব ভয়ঙ্কর লাগছিল। ঠিক তখনই সেখানে রাজপাতি সেই মহিলাকে দেখতে পায়, যে মহিলাটিকে সে স্বপ্নে দেখেছিল আর যে নিজে নিজেই মারা গিয়েছিল। তখন সে সেই মহিলাকে ধরার জন্য তার কাছে যেতে থাকে, কিন্তু মহিলাটিও তার থেকে পালিয়ে যাচ্ছিল। তো পরের দিন স্কুলের মধ্যে টেটা তাকে জিজ্ঞেস করছিল, তুমি সেই দিন কার পিছু নিয়েছিলে? রাজপাতি বলে, সে একটা বৃদ্ধ মহিলার পিছু নিয়েছিল, যাকে সে তার স্বপ্নের ভেতরে দেখেছিল। তখন আমরা দেখতে পাচ্ছিলাম সে বোলের নামের মেয়েটি তাদের কথা শুনছিল। এক পর্যায়ে সেই মেয়েটি তার সামনে গিয়ে বলে, রাজপাতি, তোমাকে অনেক কেয়ারফুল থাকতে হবে, কারণ স্বপ্নের জগৎ একটা ভয়ঙ্কর জগৎ, যেখানে তোমার মৃত্যু হতে পারে। তখনই সে রাজপাতিকে স্বপ্নের জগতের একটা আর্টিকেল দেখায় ইন্টারনেটে, যেটাতে লেখা ছিল স্বপ্নের জগৎ একটা আলাদা ডাইমেনশন, অর্থাৎ যারা মারা যায় তাদের অনেকের আত্মাই স্বপ্নের মধ্যে আটকে থাকে, আর সেখান থেকে তাদের অপূর্ণ ইচ্ছাগুলো তারা পূরণ করে। এটা বলছিল, আমি ভাবছিলাম
তোমাকে জিনে পজেস করে, কিন্তু এখন তো দেখি তুমি শুধু গুগলে সুপার ন্যাচারাল বিষয়ে তথ্য খুঁজে বেড়াও। এই জন্যই মানুষ আসলে তোমার থেকে দূরে থাকে। সেখানে রাজপাতি পুরো আর্টিকেলটা পড়ে বলছিল এখানে যেমনটা লেখা আছে তার সাথেও তেমনটাই ঘটে। পোলেন তখন বলে পৃথিবীতে কিছু মানুষই আছে যারা জন্ম থেকেই কিছু শক্তি নিয়ে জন্মায়, ঠিক তেমনটা হচ্ছ তুমি। তোমার মধ্যে স্বপ্নের ভেতরে যাওয়ার ক্ষমতা রয়েছে, যেটা সবার থাকে না। এরপর রাজপাতি তার বাড়িতে যাওয়ার পর তার দাদা তাকে বলে তুমি নাকি আজকে স্কুল ফাঁকি দিয়েছ, তোমার টিচার আমাকে বলেছে। তুমি এমন কিভাবে হয়ে গেলে? রাজপাতি তখন বলে আমার কিছুই হয়নি, আমি ঠিক আছি। তার দাদা সেটা মানছিল না। সে বলছিল তুমি দিনে দিনে পতনের দিকে যাচ্ছ। তো সেদিন ঘরের মধ্যে শুয়েছিল রাজপাতি। তখন তাদের বাড়ির কাজের লোক আব্দুল তার কাছে গিয়ে বলে আজ আমি সব কাজ শেষ করে ফেলেছি, তাই আমি চলে যেতে চাচ্ছি, কিন্তু তোমার দাদা ঘুমোচ্ছে, এজন্য বলতে পারছি না ওনাকে, তাই তোমাকেই বলতে এলাম। যাওয়ার আগে আব্দুল বলছিল কিছু মনে না করলে আমি তোমাকে একটা কথা বলি, তুমি কি তোমার দাদার সাথে সবসময়ই খারাপ আচরণ করো? রাজপাতি তাকে বলে তুমি তো কোনো বৃদ্ধ লোকের সাথে থাকো না, তাই জানো না, এটা খুবই বিরক্তিকর। এরপর তারা ধীরে ধীরে অনেক আপন হয়ে যায়, তাদের আচরণ হয়ে যায় বন্ধুসুলভ। আব্দুল সেখানে তাকে বলছিল যে দেখো, বৃদ্ধ মানুষের সাথে ভালো ব্যবহার করা উচিত, কারণ আমরা জানি না তারা আর কতদিন এই পৃথিবীতে আমাদের সাথে থাকতে পারবে। আর সে যাওয়ার আগে রাজপাতিকে বলে যায় তোমাকে তোমার দাদা যে তেলটা দিয়েছিল সেটা অবশ্যই ব্যবহার করো, কারণ এটা হচ্ছে এমন একটা ফুল দিয়ে তৈরি যেটা অনেক শক্তিশালী, আর এই ফুলটির নাম হচ্ছে নেইমালাম। এটা বলে সে সেখান থেকে চলে যায়। তো রাতে ঘুমানোর আগে রাজপাতি মাথায় তেল দিয়ে যখন চোখ বন্ধ করে তখন সে আবারও চলে যায় সে স্বপ্নের জগতে। সে আবারও ভয় পাচ্ছিল। সে গুহার ভেতর থেকে আবারও একটা গান ভেসে আসছিল, আর সেই গাছের শিকড়ের ভেতর থেকে এবার একটা মহিলা বের হয়ে আসছিল, আর সে গুহার দিকে যেতে থাকে। রাজপাতি জানে সে গুহার ভেতরে যদি সেই মহিলাটি যায় তাহলে সে মারা যাবে, তাই সে সেই মহিলাটিকে আটকাতে চায়, কিন্তু মহিলাটির চেহারাটা ছিল খুবই ভয়ানক, যেটা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর সামনে এগিয়ে যায়। সেই গুহার ভেতরে ঢোকার পর সেখান থেকে শুধুমাত্র সেই মহিলাটির মাথায় বের হয়ে আসে, বডিটা পাওয়া যায় না। এটা দেখে খুব ভয় পেয়ে যায় রাজপাতি। সে দৌড়াচ্ছিল, তখনই একটা বৃদ্ধ মহিলা তাকে টেনে লুকিয়ে ফেলে। সেই জঙ্গলে ঘুরছিল একটা শয়তান। সেই বৃদ্ধ মহিলাটি তাকে বলছিল শুধুমাত্র তুমিই পারবে এই শয়তানকে বধ করতে। এটা বলে সাথে সাথেই সেই মহিলাটি একটা ধারালো ডাল দিয়ে রাজপাতিকে মেরে ফেলে, আর তখনই সে ঘুম থেকে উঠে পড়ে। টিভিতে আবারও নিউজ চলছে, যেখানে বলা হচ্ছে একটা মহিলা মারা গিয়েছে অদ্ভুতভাবে। এটাই সেই মহিলা যে মারা গিয়েছে একটু আগে রাজপাতির স্বপ্নে। তো সেদিন স্কুলের মধ্যে টিটা রাজপাতিকে বলছিল সে খবর পেয়েছে যে লোকগুলো মারা গিয়েছে তারা সবাই একটা গ্রাম থেকে এসেছিল, যে গ্রামের নাম হচ্ছে বাজিঞ্জ। টেটা তখন বলে আমাদেরকে সেই লোকের সাথে কন্ট্রাক্ট করা উচিত, যে লোক ইন্টারনেটের মধ্যে বাজিঞ্জ গ্রামের তথ্য শেয়ার করেছিল। তখনই সেখানে বোলেন চলে আসে, আর সে বলে রাজপাতি, স্বপ্নে তুমি যে মহিলাটিকে দেখতে পাও তাকে আগে খুঁজে বের করা দরকার। তখন তারা সবাই মিলে রাজপাতির বাড়িতে যায়। আমরা তো জানি বোলেনের একটা আলাদা শক্তি রয়েছে, সে যে কোনো মানুষের কারেন্ট জিন অথবা খারাপ শক্তি তার শরীরে আনতে পারে। এখন সে চাচ্ছে আগামীকাল যে মহিলাটি মারা গিয়েছে সেই মহিলাটির জিন তার শরীরে হাজির করতে এবং রহস্য উন্মোচন করতে। তখন সেখানে টেটা বলছিল এখানে যদি কোনো গোলমাল হয়, বোলেন বলে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে মারতে হবে তোমাদেরকে, তাহলেই আমি জ্ঞান ফিরে পাবো। তো তারা দুজন তখন রিচুয়াল শুরু করে। টেটা দরজার সামনে পাহারা দিচ্ছিল। হঠাৎ করেই পজেস হয়ে যায় বোলেন। ভয় পেয়ে যায় রাজপাতি। রাজপাতি যখন আয়নাতে তাকায় তখন সে দেখতে পায় বোলেনের জায়গায় একটা বৃদ্ধ মহিলা। রাজপাতি সেই মহিলাকে বলে আপনি কি সেই মহিলা যাকে কালকে রাতে আমি মারা যেতে দেখেছিলাম? তখন সেটা মাথা নাড়ায় আর হ্যাঁ জবাব দেয়। রাজপাতি আবারও বলে আপনি কি বাজিঞ্জ গ্রাম থেকে এসেছেন? সেই কথার উত্তরেও সে হ্যাঁ বলে। সেখানে সে মহিলাটি বলছিল যদি তুমি আর বাকিরা বাঁচতে চাও তাহলে তোমাদেরকে মুস্তিকাকে খুঁজতে হবে, আর মুস্তিকাই একমাত্র জানে সুকমাকে কিভাবে মারতে
হবে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, মুস্তিকা কে আর সুকমাই বা কে? আসলে মুস্তিকা হচ্ছে রাজপাতির স্বপ্নে দেখা সেই বৃদ্ধ মহিলা, যেটা তাকে বলেছিল স্বপ্নের সেই শয়তানকে বধ করতে হবে। আর স্বপ্নের সেই ভয়ানক শয়তান, সেটার নাম হচ্ছে সুকমা। তো যাই হোক, সেখানে সেই জিনটা বলছিল মুস্তিকাকে পাওয়া যাবে বাজিঞ্জ গ্রামের নদীর কিনারায়, আর তার শরীরের খুশবু হবে সেই গ্রামে থাকা নেমালাম ফুলের মতো সুঘ্রাণ। ঠিক তখনই বোলেন আবারও অস্থির হয়ে যায়। রাজপাতি বুঝতে পারে এখন কোনো ভয়ঙ্কর শক্তি বোলেনকে পজিট করেছে। ঘরের মধ্যে সব ভাসতে শুরু করে। বোলেন চিৎকার করতে থাকে। টিটা ঘরের ভেতরে এসব শুনতে পেয়ে ভেতরে যেতে চায়, কিন্তু সে দেখতে পায় দরজাটা লক করা। তখন সেখানে সব শব্দ শুনে রাজপাতির দাদা আর আব্দুল চলে আসে। রুমের ভেতরে সেই শয়তানটা রাজপাতিকে বলে, আমার নাকে বাজিঞ্জ গ্রামের মানুষের ঘ্রাণ আসছে। সে আবারও বলে এর পরের বার রাজপাতি তার শিকার হবে। এটা বলেই সেই শয়তানটি বোলেনের শরীর ছেড়ে দেয়। ঠিক তখনই দরজাটা একা একাই খুলে যায়। সবাই সে ঘরের ভেতরে ঢুকে পড়ে। এরপর তারা সবাই একসাথে বসেছিল। রাজপাতির দাদা খুবই রাগান্বিত ছিল। সে বোলেনকে বলছিল, তুমি কি সত্যি তোমার ভেতরে জিনকে ডাকতে পারো? বোলেন বলে, হ্যাঁ পারি। সেখানে টেটার দিকে রাজপাতির দাদা তাকাতেই সে ভয়ে বলে, আমি কিছুই জানি না, আমি শুধু তাদেরকে সাহায্য করেছিলাম। আর এখানে একটা টুইস্ট রিভিল হয়। রাজপাতি তার দাদাকে বলে, এখন সময় এসেছে বাজিঞ্জ গ্রাম বিষয়ে আমাদেরকে সবটা জানানোর। তার দাদা তখন বলে, সে 20 বছর ধরে সে বাজিঞ্জ গ্রামে ছিল, যেটা একটা নদীর পাশে ছোট্ট গ্রাম। সেই গ্রামের পাশে কিনারায় একটা ফুলের জন্ম হয়, যেটার নাম হচ্ছে নেমালাম। আর সবাই সেটাকে খুব ভক্তি শ্রদ্ধা করে। সবাই মনে করে সে গ্রামের পাহাড়ে একটা শক্তি রয়েছে যা তাদেরকে রক্ষা করে। আর সেই শক্তিটা শুধু সেই গ্রামের মানুষকে রক্ষা করে। সেই শক্তির মূল উদ্দেশ্যই হচ্ছে সেই নেমালাম ফুল। তো রাতে বোলেনকে রাজপাতি তার বাড়িতে বাসে করে এগিয়ে দিতে চায়। রাজপাতি তাকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কেন আমাকে সাহায্য করছো? বোলেন বলে, আমার স্বপ্নের জগৎ নিয়ে অনেক কিছু শেখার ইচ্ছে। আমি চাই স্বপ্নের ওপর আমার কন্ট্রোল আনতে, যেন আমিও কোনো দুঃস্বপ্ন না দেখি। আমার জীবন দুঃস্বপ্ন মুক্ত হোক। রাজপাতি বলে, তুমি কেমন স্বপ্ন চাও? সে বলে, আমি এমন স্বপ্ন চাই যেখানে আমার মা বেঁচে থাকবে। এরপর আমরা দেখতে পাই টেটা রাজপাতিকে বলছিল, আমি সেই জায়গাটা খুঁজে পেয়েছি, মানে বাজিঞ্জ গ্রামে যেখানে মুস্তিকা থাকে। সে সেখানে নেমালাম ফুলের তেল বিক্রি করে। স্কুল শেষে তারা দুইজন মিলে সেই জায়গাটিতে যায় মুস্তিকাকে খোঁজার জন্য। তখনই একটা ঘরের ভেতর মুস্তিকাকে সে দেখতে পায়। সেটা দেখে সে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে, কারণ সে জানতো না তার স্বপ্নের মধ্যে থাকা সেই মহিলাটি আসলে মুস্তিকা। রাজপাতির জ্ঞান ফিরে আসলে সে দেখতে পায় তার সামনেই রয়েছে তার বাবা মা। সে তাদেরকে দেখে খুবই খুশি হয়ে যায় এবং তাদেরকে জড়িয়ে ধরে। এখানে তার বাবা বলছিল, চলো আমরা বাড়ি ফিরে যাই। তো রাজপাতি যখন তাদের পিছু পিছু যাচ্ছিল, তখনই পেছন থেকে মুস্তিকা তাকে ডাক দেয় আর তাকে বলে, তুমি স্বপ্নে আছো। সে যখনই আবার সামনে তাকায়, সে দেখতে পায় সেখানে তার বাবা মা নেই। সে ভয়ঙ্কর শয়তান গুহার সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। সে যখন জিজ্ঞেস করে, তুমি কে, সেটা কোনো জবাব না দিয়ে ভয়ঙ্কর একটা জন্তুর অবয়বে তার দিকে তেড়ে আসছিল। সে বুঝতে পারে এটা তার স্বপ্ন। তাই সে বাঁচার জন্য কোনো উপায় না পেয়ে তখন নিজেই নিজেকে মেরে ফেলে। সে স্বপ্ন থেকে বের হয়ে যায়। আসলে সেই স্বপ্ন থেকে বের হওয়ার মাধ্যম একটাই, তা হচ্ছে নিজেকে আঘাত করতে হবে, না হয় মেরে ফেলতে হবে। কিন্তু যদি সে শয়তান আগে তাকে মেরে ফেলে নিজে মরে যাওয়ার আগেই, তাহলে কিন্তু কোনোভাবেই সে বাস্তবে আর ফিরে আসতে পারবে না। মুস্তিকা তার সামনে ছিল। এটা দেখে সে প্রথমে ভয় পেয়ে যায়। তার দাদা তাকে বলে, তুমি তাকে খুঁজতে গিয়ে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলেছিলে, সেই তোমাকে এখানে এনেছে। মুস্তিকা তখন বলতে থাকে সুকমা আর বাজিঞ্জ গ্রামের সেই কাহিনী। সে বলে যে বাজিঞ্জ গ্রামে সুকমা নামের একটা মহিলা ছিল, যে ছিল সেই গ্রামের একজন কালো জাদুর কবিরাজ। সে মনে মনে ভাবত, যেহেতু সেই গ্রামের সব মানুষকে সাহায্য করে, তাই সেই হলো সেই শক্তির উৎস, যে শক্তির পূজা করে থাকে এই গ্রামের মানুষেরা।
অর্থাৎ নেমালামের উত্তরাধিকারী। এই জন্য সুকমা চাইতো আরো শক্তিশালী হতে। তার সাথে একটা ছোট ছেলে ছিল, যেটা তার নিজের ছেলের মতোই ছিল, সব সময় তাকে সাহায্য করত। সে আরো শক্তি পাওয়ার জন্য তার কাছে যে রোগীগুলো যেত সাহায্যের জন্য, সে তাদেরকে শয়তানের কাছে বলি দিতে শুরু করে। কিন্তু কিছু কিছু মানুষ এই বলি দেওয়ার বিষয়টা বুঝে ফেলে আর সব জেনে যায়। তাই সবাই মিলে তাকে মেরে আত্মহত্যা করে একটা কুঠুরির মধ্যে বন্দি করে রাখে। সুকমার খুব কষ্ট হয় এবং মৃত্যু হয় খুব খারাপ অবস্থায়। মৃত্যুর পর লাশের এতটাই খারাপ অবস্থা হয়েছিল যে কেউ তাকে দাফন করতে এগিয়ে আসছিল না। কিন্তু কিছুদিন পর সেখানে আর তার লাশটা পাওয়া যায়নি। সেই ছোট ছেলেটাও উধাও ছিল। মুস্তিকা মনে করে সেই ছোট ছেলেটা সুকমার লাশের সাথে কিছু একটা করেছিল, যাতে সে মৃত্যুর পরেও স্বপ্নের জগতে বেঁচে থাকে আর সে তার প্রতিশোধ নিতে পারে। আর সুকমা সেসব মানুষকে টার্গেট করেছে যারা তাকে মেরেছিল। এখন মুস্তিকা একটা পরীক্ষা দেওয়ার পর সাদা কাগজের মধ্যে রাজপাতির ছবি ভেসে ওঠে। মুস্তিকা বলে, তুমি হচ্ছ সেই গ্রামের নেমালাম শক্তির একজন ওয়ারিশ। তুমি একমাত্র পারবে সুকমাকে শেষ করতে। আর যেহেতু তুমি তাকে মারতে পারবে, তাই সেও জানে তোমার বিষয়ে, তাই সে স্বপ্নে তোমাকে শেষ করতে চাইছিল। তখন রাজপাতি বলে সে কিভাবে সেই শক্তির ওয়ারিশ হয়েছে। মুস্তিকা বলে, তোমার দাদা ছিল সেই গ্রামের একজন, আর তুমি বছরের শুরুতে জন্মগ্রহণ করেছিলে, তাই হয়তো তুমি সেই শক্তির একজন ওয়ারিশ। এখন এটা শুনে তার দাদা বলে সে কিভাবে সে ভয়ঙ্কর শয়তানকে হারাবে। এটা তো খুবই বিপজ্জনক। আমি চাই না আমার পরিবারের আর কেউ হারিয়ে যাক। মুস্তিকা বলে সুকমা থেকে বাঁচতে হলে এটা করতেই হবে। সেদিন বলেন রাজপাতিকে বলছিল, আমি সব সময় আমার স্বপ্নে আমার মাকে দেখতে পাই, যাকে চোরেরা মিলে মেরে ফেলেছিল। আমি যে কবে এই স্বপ্ন থেকে মুক্তি পাবো তা আমি জানি না। রাজপাতি তাকে বলছিল যে তোমার কষ্ট আমি বুঝতে পারি, আমারও বাবা মা নেই, তারাও একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। বললেন তাকে বলছিল তোমার ভেতরে একটা ন্যাচারাল পাওয়ার রয়েছে স্বপ্নের দুনিয়াতে যাওয়ার, যেটা ব্যবহার করে তুমি মানুষের জীবন চাইলেও বাঁচাতে পারো। তোমার এই শক্তিটা ব্যবহার করা দরকার। তো সেই দিন তারা মুস্তিকার কাছে যায় 3 বন্ধু মিলে। সেখানে মুস্তিকা তাদেরকে বলছিল সুকমাকে স্বপ্নের দুনিয়াতে শেষ করা একদমই সহজ কাজ হবে না, কারণ রাজপাতি তার নিজের শক্তির বিষয়ে এখনো বেশি জানে না, তার কন্ট্রোল নেই। এটা বলছিল যে অন্য কোনো উপায় আছে কি সুকমাকে শেষ করার। বৃদ্ধ মহিলাটি বলে হ্যাঁ অবশ্যই রয়েছে, আর সেটা হলো সুকমার লাশ খুঁজে সেটাকে এই দুনিয়াতে জ্বালিয়ে দিতে হবে। টেটা বলে এটা কিভাবে সম্ভব, আমরা তো কেউই জানি না সেই লাশটা কোথায় আছে। রাজপাতি তখন বলছিল আমার শক্তির ওপর আমি কিভাবে কন্ট্রোল আনতে পারবো। মুস্তিকা জানায় এটার জন্য একটা রিচুয়াল রয়েছে, যেটা করলে তুমি তোমার শক্তির সমস্ত কিছু ভালোভাবে শিখতে পারবে। কিন্তু শর্ত হচ্ছে তোমাকে অন্য কারো স্বপ্নের মধ্যে ঢুকতে হবে, আর তার স্বপ্নের ভিতরে ঢুকতে হবে যে এই সব বিষয়ে জ্ঞান রাখে। এখন সেখানে তো বলেন ছাড়া এসব বিষয় আর কেউই জানে না। তখন বলেনকে শুয়ে দেওয়া হয় রিচুয়ালের জন্য। রাজপাতিকে রিচুয়াল করে পানির ভেতরে ডুবিয়ে দেওয়া হয়। তাকে চোখ বন্ধ করতে বলা হয় আর গভীর নিঃশ্বাস নিতে বলা হয়। মুস্তিকা মন্ত্র পড়তে শুরু করে। রাজপাতি চলে যায় স্বপ্নের জগতে। সে বলেনের স্বপ্নে চলে যায়। সে বলেনকে ছুঁয়ে বলে তুমি কি এই দুঃস্বপ্নটাই দেখতে সব সময়? বলেন বলে হ্যাঁ। রাজপাতি বলে চলো তাহলে আমরা সেখানে যাই যেখানে তোমার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল। বলেন বলে এটা কি ঠিক হবে, তুমি কি পারবে? রাজপাতি বলে তার নিজের প্রতি বিশ্বাস রয়েছে। তখন তারা সেই জায়গাটাতে যায় যেখানে বলেনের মা মারা গিয়েছিল। তখন সেখানে স্বপ্নের মধ্যে রাজপাতি তার শক্তি ব্যবহার করে আর সেই সময়ে চলে যায় যেখানে বলেনের মায়ের ওপর কিছু ডাকাত আক্রমণ করেছিল। ঠিক তখনই শক্তি ব্যবহার করে সেখানে একটা গন্ডগোল সৃষ্টি করিয়ে দেয় রাজপাতি, আর এতে বেঁচে যায় বলেনের মা। তখনই তারা আবার দুজনেই এই জগতে ফিরে আসে। তো সেই দিন রাতে আমরা দেখতে পাই কেউ একজন মুস্তিকাকে মেরে ফেলেছে, আর সে একটা লাশের সামনে এসে রিচুয়াল করছিল। আসলে সেটা আর কেউ নয়, সেটা হলো রাজপাতির বাড়িতে কাজ করা ছেলে আব্দুল, অর্থাৎ সেই হচ্ছে সুকমার সাথে থাকা সেই ছোট্ট ছেলেটা
যেটা সুকমার নিজের ছেলের মতো ছিল। তো সেই দিন স্কুলের মধ্যে টেটা মুস্তিকার মারা যাওয়ার খবর দেয় রাজপাতিকে। সে বলে কোনোভাবেই সুকমা মুস্তিকাকে মারতে পারবে না, কারণ সুকমার মারার ধরন আলাদা ছিল, আর সে যে মারা গিয়েছে তার মরার ধরনও আলাদা। তাকে নিশ্চয়ই অন্য কেউ মেরেছে। মুস্তিকাকে হয়তো সেই ছেলে মেরেছে, যেই ছেলে সুকমার নিজের ছেলের মতো ছিল, যে সুকমার লাশ লুকিয়েছে। তার মানে সেই ছেলে আমাদের আশেপাশেই রয়েছে। সে জানে আমরা কি করতে চাইছি। ঠিক তখনই সেখানে ক্লাসের মধ্যে বোলেনকে সেই ভয়ানক শয়তানটা পজেস করে নেয়। সেই শয়তানটা বোলেনকে মারতে থাকে। সেখানে সবাই তাকে আটকানোর চেষ্টা করছিল। তখন বোলেন রাজপাতিকে বলছিল, আমি শুনেছি তুই নাকি আমার গলা কাটতে আসছিস, এত বড় সাহস তোর, আমি তোকে শেষ করে দেব। রাজপাতি চিৎকার করে বলছিল, তুই তাড়াতাড়ি বোলেনের শরীর ছেড়ে দে। সেটা বলে, আমি একটা শর্তে বোলেনের শরীর ছাড়তে রাজি আছি। তুই যদি আমার সাথে এখন স্বপ্নের দুনিয়াতে যাস তাহলে আমি তাকে ছেড়ে দেব। রাজপাতি তখন বলে, তোর যদি এতই শক্তি থাকে তাহলে আমার সাথে লড়াই কর। সেটা তখনই রাজপাতির গলা ধরে আর তাকে মারতে শুরু করে। অন্যদিকে স্টুডেন্টরা সেটাকে কোনো রকমে থামানোর চেষ্টা করে। সেটা যেহেতু ভয়ঙ্কর একটা শয়তান, কোনোভাবেই তাকে আটকাতে পারছিল না তারা। সেটা একটা ছেলের হাত কামড়ে দিয়ে হাত একেবারে ছিঁড়ে ফেলে এবং নিজেকে ছাড়িয়ে নেয়। রাজপাতি একটা সাদা কাপড় দিয়ে বোলেনকে ঢেকে দেয়, কিন্তু সেটা এতটাই শক্তিশালী ছিল যে চেয়ার সহ সে শূন্যে ভাসতে শুরু করে। তখনই কোনো উপায় না পেয়ে রাজপাতি একটা কলম নিয়ে বোলেনের হাতে ঢুকিয়ে দেয়। এতে তার সেন্স ফিরে আসে এবং তার ভেতর থেকে সুকমা চলে যায়। তো এরপরে আমরা দেখতে পাই তারা হসপিটালে ছিল। রাজপাতি বোলেনকে বলছিল তাকে মাফ করে দিতে, কিন্তু বোলেন বলছিল, তুমি যা করেছো ঠিক করেছো, এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। রাজপাতি সেখানে খেয়াল করে টেটা একটা মিউজিক শুনছে আর খাতার মধ্যে লিখছে। সে বলে, এটা আমি প্রায় স্বপ্নে শুনতে পাই। টেটা তখন বলে ওঠে, আমি যা ভেবেছিলাম তাই, এখনই রাজপাতির বাড়িতে যেতে হবে আমাদেরকে। তো তারা তাড়াহুড়ো করে রাজপাতির বাড়িতে আসে। সামনে ছিল আব্দুল। তারা তাকে ইগনোর করে ভেতরে চলে যায়। রাজপাতির খাটের নিচে তারা একটা পুতুল খুঁজে পায়। আসলে এটা হচ্ছে কালো জাদুর পুতুল, যেটা দিয়ে রাজপাতির স্বপ্নে সুকমাকে ডাকা হয়েছিল। তখন তারা বুঝতে পারে এটা আর কেউ করেনি, এটা করেছে স্বয়ং আব্দুল। কারণ এখানে আব্দুল ছাড়া আর কে আছে যে তাদের বাড়ির ভেতর এটা রাখবে। তখনই নিচতলায় থেকে একটা শব্দ ভেসে আসে। তারা নিচে এসে দেখতে পায় তাদের দাদা জ্ঞান হারিয়ে পড়ে রয়েছে। সেখানে আব্দুল ছিল না। সেই খাটের নিচেও টেটা একটা কালো জাদুর পুতুল খুঁজে পায়। এতে তারা বুঝতে পারে আব্দুল তার দাদাকেও স্বপ্নের দুনিয়াতে সুকমার কাছে পাঠিয়ে দিয়েছে। রাজপাতি তার দাদার ঘুম কোনোভাবেই ভাঙাতে পারছিল না। তখনই রাজপাতি তার দাদার মাথায় হাত রাখতেই সে চলে যায় তার দাদার স্বপ্নের দুনিয়ার মধ্যে। সেখানে সে তার দাদার চিৎকার শুনতে পায়, যেটা শুনে সে দৌড়াতে শুরু করে। আর সেখানে প্রথমবারের মতো তার সামনে আসে সুকমা। সে সেটাকে বলছিল, আমার দাদাকে ছেড়ে দাও। তখন সুকমা বলে, তুমি যদি চাও তোমার দাদা বেঁচে থাকুক তাহলে তোমাকে আমার সাথে যেতে হবে। সেখানে তার দাদা তাকে এটা করতে বারণ করছিল, কিন্তু রাজপাতি এগিয়ে যাচ্ছিল। সে বুঝতে পেরেছিল তার আর কিছুই করার নেই। ঠিক তখনই তার মুস্তিকার কথা মনে পড়ে যায়। সে তাকে বলেছিল সেটা হলো স্বপ্নের দুনিয়া, সেখানে চাইলেই তুমি তোমার শক্তিকে যেভাবে পারো সেভাবে ব্যবহার করতে পারবে। তখনই সে তার শক্তি ব্যবহার করে সুকমাকে আটকে ফেলে। কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম সেখানে সুকমা হাসছে। সে নিজেকে খুব সহজেই ছাড়িয়ে নেয়। আর তখনই সুকমা একটা ভয়ঙ্কর রূপ নিয়ে তার সামনে আসে। রাজপাতি তার দাদাকে নিয়ে সেখান থেকে পালাচ্ছিল। সুকমাও তাদের পিছু নেয় আর রাজপাতির উপর আক্রমণ করে বসে। রাজপাতি সেই অবস্থায় তার দাদাকে বলছিল, দয়া করে তুমি কিছু একটা দিয়ে নিজেকে আঘাত করো, নয়তো তুমি এখান থেকে বের হতে পারবে না। কিন্তু তার দাদা সেটা না করে সুকমার গলা দিয়ে একটা শিকড় ঢুকিয়ে দেয়। তখন রাজপাতি সেটা দিয়ে নিজেকেও স্টেপ করে নেয়। এতে সে ঠিকই ফিরে আসে, কিন্তু সে দেখতে পারে তার দাদা এখনো স্বপ্নের দুনিয়াতেই রয়ে গিয়েছে। রাজপাতি আবারও চেষ্টা করছিল তার দাদার স্বপ্নের মধ্যে যাওয়ার জন্য, কিন্তু এবার সে পারছিল না। সেখানে মন খারাপ করে বসেছিল রাজপাতি। সে বলছিল তার কারণেই সবসময় এমন হয়, তার কারণেই তার বাবা মা মারা গিয়েছিল, আর এখন তার জন্যই তার দাদাও পৃথিবীতে নেই।
বোলেন তাকে বলে সবকিছু এখনো শেষ হয়নি, তোমার দাদা হয়তো এখনো স্বপ্নের দুনিয়াতে সুকমার সাথে বেঁচে আছে, লড়াই করছে, কোনোভাবে কি তুমি সেখানে যেতে পারবে? টেটা তখন তাকে কালো জাদুর পুতুল দেয় আর বলে এটা দিয়ে কি কিছু করা সম্ভব? রাজপাতি তখন ভেবে বলে আমি হয়তো যেতে পারবো না দাদার স্বপ্নে, কিন্তু কালো জাদুর মাধ্যমে আমি সুকমার সাথে দেখা করতেই পারি। রাজপাতি তখন টেটাকে আব্দুলের অ্যাড্রেস দেয় আর বলে তার মনে হচ্ছে আব্দুলের বাড়িতে গেলে সুকমার লাশ সহ আব্দুলকেও পাওয়া যাবে। তারা আব্দুলের বাড়িতে যাওয়ার পর এবার রাজপাতি নিজে ঘুমিয়ে স্বপ্নে চলে যায়। সেখানে সে দেখতে পারে তার বাবা মা গাড়ি ঠিক করছে, অর্থাৎ শপিং করতে যাচ্ছে, কিন্তু গাড়িটা নষ্ট ছিল। সেখানে তার মা তাকে বলছিল আজ আমরা ট্যাক্সিতে করে যাই। তখন তার বাবা বলে সেটার কোনো প্রয়োজন নেই, আমরা এটা দিয়ে যেতে পারবো। তখন রাজপাতি তাদের সামনে যায় আর বলে আমিও তোমাদের সাথে যাব। আসলে এই কথা কিন্তু সে স্বপ্নের মধ্যে বলেছে, কিন্তু বাস্তবে সেই দিন তার বাবা মা শপিং করতে যাওয়ার সময় সে তাদের সাথে যায়নি। এদিকে আব্দুলের বাড়িতে গিয়ে ভয়ঙ্কর অবস্থায় সুকমার লাশ খুঁজে পায় টেটা আর বোলেন, যা দেখে তারা প্রচন্ড ভয় পেয়ে যায়। সেখানে তারা এমন কিছু খুঁজছিল যেটা দিয়ে সেই লাশটা জ্বালিয়ে দেওয়া যায়। টেটা তখন তেল নিয়ে আসে লাশ জ্বালানোর জন্য, কিন্তু ঢাকনাটা সে কোনোভাবেই খুলতে পারছিল না। তখনই সেখানে এসে পড়ে আব্দুল আর তাদের ওপর অ্যাটাক করে। সে বলে সুকমা আমার মায়ের মতো, আর তোমরা আমার মাকেই জ্বালাতে যাচ্ছ, আমি তোমাদেরকে কোনোভাবেই ছাড়বো না। এদিকে আমরা দেখতে পাই স্বপ্নের মধ্যে রাজপাতি তার বাবা মাকে নিয়ে যখন ড্রাইভ করছিল তখন বৃষ্টি পড়ছিল, আর তখনই তার মা হঠাৎ করেই পিছন থেকে বলে ওঠে আমাদের ফিরে যাওয়া উচিত। রাজপাতি যখন পেছনে তাকায় তখন সেখানে চলে আসে ভয়ানক সুকমা আর তার গলা চেপে ধরে। সে কোনোভাবে সেই গাড়ি থেকে নেমে যায় আর সাথে সাথে চলে আসে সুকমার সেই জায়গাটায় যেখানে তার দাদা আটকে রয়েছে। সেখানে ভয়ানক শক্তি ব্যবহার করে সুকমা রাজপাতিকে আটকে ফেলে, হাওয়াতে ভাসাতে শুরু করে আর তাকে তার বিষাক্ত নখ দিয়ে আঘাত করতে থাকে। রাজপাতি তখন নিজের মনে সবটুকু ক্ষমতা দিয়ে সুকমার জাদু ভেঙে দেয়। যেহেতু এটা একটা স্বপ্ন আর স্বপ্নের ভেতর রাজপাতির স্বপ্নকে কন্ট্রোল করার পাওয়ার রয়েছে, অর্থাৎ সেখানে সে যা চাইবে তাই করতে পারবে। সে তখন চায় তার হাতে একটা অস্ত্র থাকুক। তখনই পেছন থেকে একটা অস্ত্র তার হাতে চলে আসে আর সেটা নিয়ে সে সুকমার উপরে অ্যাটাক করতে শুরু করে। আর এদিকে আমরা দেখতে পাই আব্দুল বাস্তব জীবনে বোলেন আর টেটাকে মেরে আহত করে ফেলেছে। আব্দুল টেটাকে পুরোপুরি মেরে ফেলতেই যাবে, ঠিক তখনই সুযোগ বুঝে বোলেন কেরোসিন তেল ঢেলে দেয় সুকমার লাশের ওপর। আব্দুল এটা দেখে বোলেনকে আটকাতে যায়, কিন্তু টেটা তার পা ধরে ফেলে। ঠিক তখনই বোলেন এসে পিছন থেকে সুযোগ বুঝে আব্দুলকে অ্যাটাক করে অজ্ঞান করে দেয়। এদিকে আমরা দেখতে পারি স্বপ্নের দুনিয়াতে রাজপাতিকে মেরেই ফেলবে যখন সুকমা, তখন বাস্তব জীবনে সুকমার লাশে আগুন ধরিয়ে দেয় বোলেন, আর স্বপ্নের দুনিয়ায় সুকমা পুড়ে যেতে শুরু করে। সেই সুযোগে রাজপাতি একটা গাছের ডাল নেয় আর নিজের পুরো শক্তি দিয়ে সুকমার মাথায় আঘাত করে আর মাথাটা ধর থেকে আলাদা করে দেয়। সেখানে সে তখন তার দাদাকে খুঁজে পায় আর দুইজন মিলে স্বপ্নের দুনিয়া থেকে বেঁচে ফিরে আসে। এরপর আমরা দেখতে পাই তারা সুস্থ রয়েছে এবং টিভিতে নিউজ দেখাচ্ছে আব্দুলকে পুলিশ অ্যারেস্ট করেছে। আর এই দৃশ্যটির মধ্য দিয়েই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।